মোবাইলটা বন্ধ হয়ে দেওয়াটা একটু ক্লাস শুরু করার সময় কত ডিস্টার্ব মোবাইল, অন্য সময় ঠিক থাকে। ওটা থেকে একটু ভালো হয়। ক্লাস না 12 এই একটু চেক করে দেখো তো 12 নম্বর ক্লাস, 12 নম্বর ক্লাস কত নম্বর ক্লাস দেখো একটু শিওর। তা আমি একটু দেখি। হ্যাঁ 12 হ্যাঁ 12 তৃতীয় অধ্যায় 12। আচ্ছা আমরা শুরু করি তৃতীয় অধ্যায় 12 নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা অক্সাইড একটা বাড়ির কাজ দিয়েছিলাম, দেখি এটা কে ঠিক মতো করতে পারো, দেখি HWটা কে পারো। এই যে যদি এই ধরনের প্রশ্ন আসে এবং আসবে তো দেখাও যে জিঙ্ক অক্সাইড উভয়ধর্মী অক্সাইড, জিঙ্ক অক্সাইড উভয়ধর্মী অক্সাইড। তোমরা পিছন থেকে দেখতে সমস্যা হলে এখানে চলে আসতে পারো, এখানে তো খালি আছে। জিঙ্ক অক্সাইড উভয়ধর্মী অক্সাইড। আমি ক্লুটা বলে দিচ্ছি, জিঙ্ক অক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, অর্থাৎ একবার অ্যাসিডের বিক্রিয়া আর একবার ক্ষারের বিক্রিয়া, এই দুটো বিক্রিয়া একটু কমপ্লিট করো তো তাড়াতাড়ি। এগুলো কিন্তু করে আনার কথা ছিল, দেখি কে পারছো। খুব দ্রুত করে বলো। একবার অ্যাসিডের সাথে আর একবার ক্ষারের সাথে বিক্রিয়া কি হবে? তৃতীয় অধ্যায় 4র্থ অংশ। হ্যাঁ গত ক্লাসে যা পড়াছিলাম তার একটা রিভিউ দেখি পারো কিনা, তাহলে মনে করবো তোমরা বুঝছো। হ্যাঁ কি হয় একটু লিখে ফেলো দেখি। শেষ। হ্যাঁ এবার আমরা একটু মিলাই। উভয়ধর্মী মানে এটা ক্ষারধর্মী এবং অম্লধর্মী উভয় হিসেবে কাজ করে। কোনো কিছুকে ক্ষার প্রমাণ করার জন্য আমরা অ্যাসিড নেব। যে সকল অক্সাইড অ্যাসিডের সাথে লবণ গঠন করে তারা অবশ্যই ক্ষারধর্মী, আর যারা ক্ষারের সাথে লবণ গঠন করে তারা অম্লধর্মী অর্থাৎ উভয়ধর্মী। এক্ষেত্রে NaZnO2 হবে, সোডিয়াম জিঙ্কেট, লবণ আর পানি। আমি গত ক্লাসে দেখাছিলাম তোমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড উভয়ধর্মী অক্সাইড, কারণ এটা অ্যাসিডের সাথেও লবণ গঠন করে এবং এটা ক্ষারের সাথেও লবণ গঠন করে। যেটা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে লবণ গঠন করে তারা উভয়ধর্মী। কিন্তু এখানে যে উদ্দেশ্যে এটা দেখানো, দুইটা উদ্দেশ্য। প্রথমত তোমরা পারো কিনা দেখলাম যে কেউ পারো নাই, করছে না এইভাবে করি নাই। আমরা চিন্তা করছি জিঙ্ক হাইড্রোক্সাইড, কিন্তু এটা হবে যে সোডিয়াম জিঙ্কেট, সোডিয়াম অ্যালুমিনেট। আরেকটা উদ্দেশ্যে এটা করাচ্ছি যেটা আমি হয়তো গত ক্লাসে দেখাইছি, সেটা হচ্ছে শুদ্ধি পরীক্ষা, মানে আমাদের এই সংকেতগুলো ঠিক আছে কিনা যাচাই করা। যেমন সোডিয়াম +1, জিঙ্ক কত 2, দুইটা অক্সিজেন -4, 0 হয়, তাহলে এটাতে ভুল আছে, এটা কিন্তু ভুল আছে।
এখানে Na2 দিতে হবে, তাহলে তোমার এটা শুদ্ধ হবে। কিন্তু এখানে আসো, সোডিয়াম +1, অ্যালুমিনিয়াম হচ্ছে কত +3, আর দুইটা অক্সিজেন কত -4। এখানে যেহেতু 0 হয় তাহলে এটা শুদ্ধ আছে। এভাবেই কিন্তু শুদ্ধ পরীক্ষা করতে হয়, ঠিক আছে? কারণ তুমি এত কষ্ট করে দুইটা বিক্রিয়া লিখলে, যেখানে 4-এ 4, 3-এ 3, 2-এ 2 পাওয়া উচিত, দেখা যাবে যে এই একটা 2 না দেওয়ার কারণে 2 নম্বর মাইনাস হয়ে গেছে। ভুল হবে না তার। এই জারণ মান আমাদের এই কাজে লাগে, যে জারণ মানের সাহায্যে আমরা শুদ্ধ পরীক্ষা করতে পারি, যে আমাদের সংকেতের সঠিকতা যাচাই করতে পারি। গেল এগুলো আমাদের উপধর্মীয় অক্সাইড হলে কীভাবে লিখব। ব্যালেন্স তোমাদের ইচ্ছা, সময় পেলে করবে আর কি। যেমন দুইটা অ্যালুমিনিয়াম, অনেক সময় এটা ব্যালেন্স করতে যে সময়টা চলে যায়, ওই সময়ে আরেকটা প্রশ্ন উত্তর করা যায়, টাইমটা লস। দুইটা অ্যালুমিনিয়াম 6টা ক্লোরিন 6, এই যে অনেক সময় চলে যায় কিন্তু এটাতে। তবে পরবর্তীতে হয়তো বিভিন্ন বিক্রিয়ায় আমাদের এটা ব্যালেন্স করতে হতে পারে। ঠিক আছে, আচ্ছা গেল। এরপর একটু তৃতীয় অধ্যায় 4র্থ অংশে যাও। তৃতীয় অধ্যায় 4র্থ অংশে আমরা কার্বন মনোক্সাইড নীরব ঘাতক গ্যাস পর্যন্ত পড়ছিলাম, কেমন? এবার 16 নাম্বার, এই যে আজকে যেগুলো দেখাইলাম, এই 16 নাম্বারে আছে, দেখবে 16 নাম্বার। তাও 17 নাম্বার মিশ্র অক্সাইড, এটা আমরা দেখাইছি। আমরা যে অক্সাইডের শ্রেণীবিভাগ পড়েছিলাম না, সেখানে কিন্তু এটা আমাদের আছে। Fe3O4 একটা মিশ্র অক্সাইড, এটা আমরা মিশ্র অক্সাইডে পড়াইছি। 18, 19, 20, 21, 22 বাদ দিতে পারো। এই লিখতেছ নোটে, পরে বলবে যে স্যার টাকা দেন। এই যে 18, 19, 20, 21, 22 বাদ দিতে পারো। হ্যাঁ, 4র্থ অংশ। তৃতীয় অধ্যায় পেজ 7-এ যাও। তৃতীয় অধ্যায় 4র্থ অংশ, এগুলো আপনি রিডিং করবে আর কি, জানার খাতিরে জানা, শিখতে হবে না। 18, 19, 20, 21, 22। এবার আসো 23 নাম্বার। 23 নাম্বারে দেখো কি শিখতে হবে আমাদের। আমরা 23 নাম্বারে যাচ্ছি। হ্যাঁ, 23 নাম্বার দেখো। 23 নাম্বারে আছে ক্লোরিন, ক্লোরিনের বিরঞ্জন ক্রিয়া। ক্লোরিনের বিরঞ্জন ক্রিয়া তোমরা অনেক সময় শুনবে যে ওয়াসার পানিতে ক্লোরিনের গন্ধ পাওয়া যায় কেন, বা ব্লিচিং পাউডারের গন্ধ পাওয়া যায় কেন পাওয়া যায়। দেখো ক্লোরিনের কাজ কি। ক্লোরিন পানির সাথে মিশে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে। ক্লোরিনকে যদি তুমি পানিতে দাও, এই দুইটা অ্যাসিড উৎপন্ন হয়। এটা অবশ্য খুব পাতলা, এটা এত ক্ষতি করে না। তবে হাইপোক্লোরাস অ্যাসিড, এই যে HCl, এগুলোর নামকরণ কিন্তু আমরা পড়ব, কিছুদিন পরে আসবে এগুলোর নাম। এটা এভাবেও লেখা যায়, HCl হিসেবেও লেখা যায়, কোনো অসুবিধা নেই, যে কোনো একভাবে লিখলে হবে। এই হাইপোক্লোরাস অ্যাসিডটা ভেঙে জাইমান অক্সিজেন দেয়। এ খেয়াল করো কিন্তু, এটা বিক্রিয়া থেকে জাত বলে, এটাকে জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেনটা পানিতে কোনো জীবাণু থাকলে সেটাকে মেরে ফেলবে, মৃত জীবাণু। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে জীবাণুনাশন প্রক্রিয়া। এই দেখো, এটা হচ্ছে জীবাণুনাশন ক্রিয়া, এটা হচ্ছে জীবাণুনাশন প্রক্রিয়া ক্লোরিনের। কিন্তু যদি তোমাকে বলে যে বিরঞ্জন ক্রিয়া, বিরঞ্জন ক্রিয়া বললে এভাবে লিখবে, রঙিন বস্তুকে বর্ণহীন করে দেবে। এই যে কাপড়, বিভিন্ন কাপড়ের মধ্যে বিভিন্ন দাগ থাকে, এটা কালারলেস করে ফেলতে পারে, এটাকে বলা হয় বিরঞ্জন। বিভিন্ন কালারকে বর্ণহীন করে দেওয়া বিরঞ্জন ক্রিয়া। আর এটা হচ্ছে জীবাণুনাশন ক্রিয়া। যেটা বলবে, জীবাণুনাশন বললে উপরেরটা লিখবে, বিরঞ্জন বললে নিচেরটা লিখবে, দুইটা বললে দুইটাই লিখবে। এরপর আসো 24 নাম্বার। এই 24 নাম্বারে পাশে লিখে রাখো, এটা 4র্থ অধ্যায়ে পড়ব। 4র্থ অধ্যায়, এটা 4র্থ অধ্যায়ে পড়ব, এখন না 24 নাম্বারটা। 4র্থ অধ্যায়ে আবার আসবে। 25 নাম্বার ব্লিচিং পাউডার। এই দেখো ব্লিচিং পাউডার কীভাবে প্রস্তুত করে। সাধারণত দুই ধরনের চুন আছে, একটাকে বলা হয় কুইক লাইম, আরেকটাকে বলা হয় স্ল্যাকেট লাইম। কুইক লাইম মানে শুষ্ক চুন, পানি বাঁধে, ক্যালসিয়াম অক্সাইড চুন। আর এটা হচ্ছে কলি চুন, পানি সহ। এই কলি চুনের মধ্যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
ক্লোরিন গ্যাস চালনা করলে ব্লিচিং পাউডার পাওয়া যায়। এ দেখো ব্লিচিং পাউডার, এই কলিচুনের মধ্যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা ক্লোরিন গ্যাস চালনা করি তাহলে তুমি ব্লিচিং পাউডার পাবে। এটা হচ্ছে ব্লিচিং পাউডার। এখানের মধ্যেও কিন্তু অসামঞ্জস্য বিক্রিয়া হয়, যাক সেটা আমি পরে ব্যাখ্যা দিচ্ছি পরের বিক্রিয়াটাতে। এটা আমাদের পানি জীবাণুমুক্ত রাখতে ব্লিচিং পাউডার অনেক কাজে লাগে। পানি জীবাণুমুক্ত রাখতে ব্যবহৃত হয়, তারপর পচন নিবারণে, দুর্গন্ধ নিবারণে, বিরঞ্জক হিসেবে অনেক কাজে কিন্তু আমাদের ব্লিচিং পাউডারের ব্যবহার আছে। এরপর 26 নম্বরে দেখো, 26 নম্বর হচ্ছে টিংচার আয়োডিন। দেখো নোটের 26 নম্বর টিংচার আয়োডিন। এই যে ওষুধের দোকানে একটা বায়োডিন সিরাপ আছে, বায়োডিন সিরাপ না, আবার এটা জীবাণুনাশক, এটা আবার খেতে পারবে না, এটা বায়োডিন সলিউশন। এই সলিউশনটা মূলত কাটা ছিঁড়া কতের চিকিৎসা ব্যবহার করে, এটাই মূলত টিংচার আয়োডিন। তো এখানে আছে কিভাবে তুমি টিংচার আয়োডিন প্রস্তুত করবে। 100 ml অ্যাক্টিভাইড স্প্রের মধ্যে 5 গ্রাম আয়োডিন, 5 গ্রাম পটাশিয়াম আয়োডাইড যোগ করলে টিংচার আয়োডিন। এটা শক্তিশালী একটা জীবাণুনাশক কিন্তু। তারপর অসামঞ্জস্য বিক্রিয়া, এটাই কিন্তু বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসে। অসামঞ্জস্য বিক্রিয়াটা খুবই রেয়ার, এই বিক্রিয়াটা খুবই রেয়ার, এই ধরনের বিক্রিয়া, তাই এদেরকে একটু চিনে রাখো যে অসামঞ্জস্য বিক্রিয়াটা কি। আর 27 নম্বরে আছে দেখো অসামঞ্জস্য বিক্রিয়া। আমরা জারণ বিজারণ বিক্রিয়া চিনি তো, দেখো জারণ বিজারণ বিক্রিয়া কীরকম। সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এখানে সোডিয়াম থেকে সোডিয়াম, এটা কি জারণ না বিজারণ? কোনটা জারণ কোনটা বিজারণ? উপরেরটা কি শিওর? কেন, কিভাবে বুঝলে এটা জারণ? ইলেকট্রন ত্যাগ করছে। দেখো, তবে আমি আরেকটা সিস্টেমে মনে রাখি কোনটা জারণ কোনটা বিজারণ। এখানে সোডিয়ামের জারণ মান কত? 0, ক্লোরিন 0, কারণ মৌল অবস্থায় কিন্তু জারণ মান 0। কিন্তু এখানে কত? সোডিয়াম, এখানে সোডিয়াম +1, ক্লোরিন -1। তাহলে সোডিয়াম ক্ষেত্রে দেখো 0 থেকে +1 হচ্ছে, জারণ মান বেড়ে যাচ্ছে। জারণ মান বেড়ে গেলে এটাকে বলি জারণ। আর ক্লোরিন 0 থেকে -1, জারণ মান কমে যাচ্ছে, কমে গেলে এটাকে বলি বিজারণ। এভাবে কিন্তু আমরা কোনটা জারণ কোনটা বিজারণ সহজে নির্ণয় করতে পারি শুধু জারণ মান থেকে। জারণ মান বেড়ে গেলে জারণ, জারণ মান কমে গেলে বিজারণ। তাহলে এখানে সোডিয়ামের জারণ হচ্ছে, ক্লোরিনের বিজারণ হচ্ছে। একজনের জারণ হচ্ছে, আরেকজনের বিজারণ হচ্ছে। কিন্তু যদি এমন কোনো বিক্রিয়া দেখো যেখানে একই পদার্থের জারণ বিজারণ হচ্ছে, ওই বিক্রিয়াটার নাম হবে অসামঞ্জস্য বিক্রিয়া। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিনের এই বিক্রিয়াটা, বিশেষ করে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা হয়। দেখো এখানে কি ঘটনা ঘটে। সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়, সোডিয়াম হাইপোক্লোরাইড NaClO বা NaOCl যে কোনোভাবে লেখা যায়, উৎপন্ন হয়। এখানে যদি আমরা দেখি, দেখো সোডিয়ামের জারণ মান +1, এখানেও +1, এখানেও কিন্তু +1। অক্সিজেনের জারণ মান -2, এখানেও -2। হাইড্রোজেনের জারণ মান +1, এখানেও কিন্তু +1, এখানেও +1, অক্সিজেন -2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সোডিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন কারো জারণ মানই পরিবর্তন হচ্ছে না। কিন্তু আমরা যদি দেখি, দেখো ক্লোরিন এখানে 0, কিন্তু এখানে -1 আর এখানে +1। তাহলে ক্লোরিনের জারণ মান দুই ধরনের অবস্থা দেখা যাচ্ছে। এখানে ক্লোরিনের জারণ মানটা বেড়ে গেছে, এখানে ক্লোরিনের জারণ মানটা কমে গেছে। তাই এখানে দেখো, এখানে এখানে ক্লোরিনের জারণ মানটা বেড়ে গেছে, মানে এটা জারণ। এখানে জারণ মানটা কমে গেছে, মানে এখানে বিজারণ। আমরা এর আগে দেখছি সোডিয়ামের জারণ হয়, ক্লোরিনের বিজারণ হয়। কিন্তু এখন আমরা দেখলাম ক্লোরিনের জারণ, ক্লোরিনের বিজারণ, একই পদার্থের জারণ বিজারণ হচ্ছে। তাই এই বিক্রিয়াটার নাম হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। ভালোভাবে চিনে রাখো, যে বিক্রিয়ায় একই পদার্থের জারণ বিজারণ হয় তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে থাকি। এটার আরও নাম আছে, এটাকে ডিসপ্রপোর্শন বিক্রিয়া বলে।
বা ডিসপ্রপারশন বা অননুপাত বিক্রিয়া, চিনে রাখো সবগুলো না। অসামঞ্জস্য বললে সবাই চিনি, অসামঞ্জস্য, ডিসপ্রপারশন বা অননুপাত বিক্রিয়া। যে বিক্রিয়া একে পদার্থের যান বিজান হয় তাকে ডিসপ্রপারশন বা অননুপাত বিক্রিয়া বলে থাকে। যাক, তাহলে 27 নাম্বার বিশেষ কিছু যেখানে ডিসপ্রপারশন বিক্রিয়া হয়, অসামঞ্জস্য বিক্রিয়া হয়। এবার আসো 28 নাম্বার। তবে 28 নাম্বারের আগে আরেকটা অতিরিক্ত প্রশ্ন 43। অতিরিক্ত প্রশ্ন আগে 41-42 লিখে দিছি না, এবার লিখো 43, অতিরিক্ত প্রশ্ন 43। দেখো অতিরিক্ত প্রশ্ন 43 কি হবে লিখে নাও। অতিরিক্ত প্রশ্ন 43 হচ্ছে অষ্টক সংকোচন, অষ্টক সংকোচন ও অষ্টক সম্প্রসারণ কি? অষ্টক সংকোচন ও অষ্টক সম্প্রসারণ কি? অষ্টক সংকোচন ও অষ্টক সম্প্রসারণ কি? দেখি আমরা এটার উত্তর। প্রথমে অষ্টক সংকোচন কাকে বলে দেখে নিই। দেখো অষ্টক সংকোচন কি? অষ্টক সংকোচন হচ্ছে যৌগ গঠনের পর কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা সেলে আটটির কি থাকবে? কম ইলেকট্রন থাকে, 8টির কম ইলেকট্রন থাকে। এটা যৌগ গঠনের পর যদি আমরা 8টির কম ইলেকট্রন পাই, সেটার নাম হচ্ছে অষ্টক সংকোচন। আর যদি 8টির বেশি ইলেকট্রন থাকে, দেখো অষ্টক সম্প্রসারণ। এই যৌগ গঠনের পর কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা সেলে 8টির বেশি ইলেকট্রন থাকে। এই ডাইদুলের কথা বেশি শোনা যায়। তোমার কথা বেশি শোনা যায়, বুঝলাম না। যৌগ গঠনের পর কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা সেলে 8টির কম আর 8টির বেশি। দেখে আমরা একটা উদাহরণ দিচ্ছি, বোরন ট্রাইফ্লোরাইড। ভালোভাবে খেয়াল করো কিভাবে রাসায়নিক বন্ধনগুলো গঠিত হয়। বোরন ট্রাইফ্লোরাইড রাসায়নিক বন্ধনটা কিভাবে গঠিত হয় আমরা একটু দেখি। বোরন ট্রাইক্লোরাইড কিভাবে গঠিত হয় দেখো। বোরনের ইলেকট্রন বিন্যাস লিখি আমরা প্রথমত 1s2 2p1। এই ইলেকট্রন বিন্যাস ভুল করলে কিন্তু বা সব কিছুই তো গোলমাল পেকে যাবে। বোরন এভাবে থাকে না, উদ্দীপিত অবস্থায় এই S থেকে একটা ইলেকট্রন 2p-তে চলে যায়। কারণ সবাই সর্বোচ্চ যোজনী ব্যবহার করতে চায়, যত বেশি সংখ্যক সিঙ্গেল ইলেকট্রন সৃষ্টি করা যায় তত বেশি পরমাণুর সাথে সে যুক্ত হতে পারবে। তাই বোরনের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। এই দেখো, এটাকে বলা হয় এক্সাইটেড স্টেট, উদ্দীপিত অবস্থা। এখানে কি ঘটনা ঘটে খেয়াল রাখবে কিন্তু, এখানে ইলেকট্রন কোনো অবস্থাতে প্রথম সেল থেকে দ্বিতীয় সেলে যেতে পারবে না, দ্বিতীয় সেল থেকে তৃতীয় সেলে যাবে না, তৃতীয় অধ্যায়ে কিন্তু এক সেল থেকে আরেক সেলে যায় না, একই সেলের এক অরবিটাল থেকে আরেক অরবিটালে যাবে। 2s এটাও দ্বিতীয় সেল, 2p এটাও দ্বিতীয় সেল, তাই একই সেলের s অরবিটাল থেকে p অরবিটালে যাচ্ছে। এটাতে তেমন কোনো শক্তির প্রয়োজন হয়নি, সামান্য শক্তি হলেই চলে, এটাতে কোনো বর্ণালী সৃষ্টি হবে না। ঠিক আছে, এখানে কিন্তু এক সেলের এক অরবিটাল থেকে এই আরেক অরবিটালে যাবে, এটাকে বলা হয় উদ্দীপিত অবস্থা। খালি থাকা সাপেক্ষে, যেহেতু খালি আছে এই জন্য যাচ্ছে, খালি না থাকলে যেতে পারতো না। তাও ক্লোরিনের অবস্থা দেখো কীরকম, 1s2 2s2 2p5। ক্লোরিন হচ্ছে 9টা ইলেকট্রন এভাবে থাকে। তবে এটাকে যদি আমরা ভেঙে ভেঙে দেখাই, 2px2 2py2 2pz1, এই হচ্ছে সর্বশেষ সেল। এগুলিকে আমরা এখন লুইস প্রতীক দিয়ে দেখাবো। দেখো লুইস প্রতীক কীরকম। বোরন
বোরনের সর্বশেষে কিন্তু 3টা ইলেকট্রন, 3টা। তারপর ফ্লোরিনের সর্বশেষে 7টা। তো 7টা ইলেকট্রন কিভাবে থাকে দেখো, ক্রস দিয়ে দেখাচ্ছি আমি। ফ্লোরিনের ইলেকট্রনগুলো ক্রস দিয়ে দেখাচ্ছি। এই দেখো, এগুলি কিন্তু আসল কেমিস্ট্রি, যেখানে রাসায়নিক বন্ধন গঠিত হচ্ছে। কিভাবে বন্ধনটা গঠিত হচ্ছে দেখো। বন্ধন গঠনের অংশে যোজ্যতার শেল, মানে বাইরের শেলে ইলেকট্রন। ফ্লোরিনের মধ্যে 3টা ডাবল, একটা সিঙ্গেল। এই যে দেখো 1 2 3, 3টা ডাবল। যেগুলো ডাবল থাকে সেগুলিকে আমরা মুক্তজোড় ইলেকট্রন বলে থাকি, যারা বন্ধন গঠনে অংশ নেয়নি। আর যারা বন্ধন গঠনে অংশ নিয়েছে তাদেরকে বলি বন্ধনজোড় ইলেকট্রন। এখানে বোরনের মধ্যে 3টা বন্ধনজোড় ইলেকট্রন আছে, আর ফ্লোরিনের মধ্যে একটা বন্ধনজোড় আছে, 3টা মুক্তজোড় আছে। এই যে এগুলো হচ্ছে মুক্তজোড়, যেগুলো মুক্ত অবস্থায় পড়ে আছে। তবে হিসাব হবে কিন্তু কেন্দ্রীয় পরমাণু। এই যে কেন্দ্রীয় পরমাণু, এই যে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বোরন। বোরনের আগে কালো 3টা ইলেকট্রন ছিল, কিন্তু যৌগ গঠনের পর ওর কয়টা ইলেকট্রন হলো? এই যে বোরন ট্রাইফ্লোরাইড গঠনের পর বোরনের কয়টা ইলেকট্রন হলো? 6টা। কিন্তু আমরা সবাই জানি যে কেন যৌগ গঠন করে, কেন ইলেকট্রন আদান প্রদান শেয়ার করে? অষ্টক পূর্ণ করার জন্য। কিন্তু বোরনের কি এখানে অষ্টক পূর্ণ হয়েছে? 6টা, অষ্টক পূর্ণ হয়নি। এই ঘটনাটাকে বলা হয় অষ্টক সংকোচন। এখানে অষ্টক সংকোচন ঘটছে, এখানে বোরনের অষ্টক সংকোচন ঘটছে। এটা সীমাবদ্ধতা, এটা সমযোজী বন্ধনের একটা সীমাবদ্ধতা। অষ্টক সংকোচন ঘটছে। এই ক্লিয়ার? অষ্টক সংকোচন কি? এই যে 8টা কম ইলেকট্রন হলে তাদেরকে বলি অষ্টক সংকোচন। এবার আমরা দেখি অষ্টক সম্প্রসারণ বা অষ্টক পূর্ণ কাদের ক্ষেত্রে হয়। এবার আসো ফসফরাস ট্রাইক্লোরাইড, FeCl3। FeCl3, এই তোমরা আজকে কি সব কথা বলে ফেলবে? একটু আগামী পরশু দিনের জন্য কিছু রেখে দাও। ফসফরাস দেখো 1s2 2s2 2v6 3s2 3v3, ঠিক আছে তো? 15। হ্যাঁ, তো স্বাভাবিক অবস্থায় দেখো কীরকম হবে। 3px1 3py1 3pz1, ঠিক আছে? লিখতে পারি তো? এইভাবে আছে ফসফরাস। আর ক্লোরিনেরটা আমি একদম ভেঙেই লিখি, প্রথম থেকে আমরা ক্লোরিনেরটা ভেঙে লিখি। 3px2 3py2 3pz1, এটা হচ্ছে ক্লোরিন। একদম প্রথম থেকে ভেঙে লিখলাম, তৃতীয় শেল। 3টা ডাবল, একটা সিঙ্গেল। ফসফরাস লিখলাম, ফসফরাসের একটা ডাবল আছে কিন্তু 3টা আছে সিঙ্গেল, ঠিক আছে না? এই যে ফসফরাস একটা ডাবল আছে, 3টা সিঙ্গেল আছে, একটা ডাবল 3টা সিঙ্গেল। আর ক্লোরিনেরগুলো দেখো, ক্লোরিনেরগুলো 3টা ডাবল আছে, একটা সিঙ্গেল আছে। 3টা ডাবল, একটা সিঙ্গেল, 3টা ডাবল, একটা সিঙ্গেল, 3টা ডাবল, একটা সিঙ্গেল, ঠিক আছে? দেখা ক্লোরিনের 3টা ডাবল আছে, একটা সিঙ্গেল আছে, ফ্লোরিনের মতো আর কি। এবার এই বন্ধনটা গঠিত হলো। দেখি বলো তো, এখানে ফসফরাসের অষ্টক পূর্ণ হয়েছে না অষ্টক সংকোচন না অষ্টক সম্প্রসারণ? পূর্ণ। কারণ ফসফরাসে কি আছে দেখো, এখানে ফসফরাসে 3টি বন্ড পেয়ার, বিপি মানে হচ্ছে বয়লিং পয়েন্ট না, ব্লাড প্রেশারও না, বন্ড পেয়ার। কেন দেখো বন্ড পেয়ার, যেহেতু কেমিস্ট্রি, বন্ড পেয়ার মানে 3টা বন্ধন জোড়। আর একটা কি আছে, একটি হচ্ছে এলপি মানে কি? লোন পেয়ার মানে মুক্ত জোড়। বন্ড পেয়ার, লোন পেয়ার চিনতে পারছো তো? একটা হচ্ছে বন্ড পেয়ার, তিনটা হচ্ছে বন্ড পেয়ার, 1 2 3, ভালো করে চিনে রাখো কিন্তু। 3টা বন্ধন জোড়, এগুলো যারা বন্ধন গঠন করছে ওরা হচ্ছে বন্ধন জোড়। আর একটা মুক্ত জোড় কার? ফসফরাসের। ক্লোরিন না, ক্লোরিন তো 3টা মুক্ত জোড়, আর ফসফরাসে একটা মুক্ত জোড়, ঠিক আছে? ফসফরাস হচ্ছে একটা মুক্ত জোড়, এই ফসফরাসে একটা মুক্ত জোড় আছে। আর ক্লোরিনে 3টা বন্ধন জোড় আছে, 3টা বন্ধন জোড় আছে, একটা মুক্ত জোড় আছে। লিখছ? আচ্ছা, এখানে কি লিখবো?
এখানে PCl3A অষ্টক পূর্ণ, এটা অষ্টক সংকোচনও না, এটা অষ্টক সম্প্রসারণও না, এখানে অষ্টক পূর্ণ। PCl3A অষ্টক পূর্ণ, অষ্টক পূর্ণ আছে, অষ্টক পূর্ণ। আচ্ছা ঠিক আছে, এবার আসি আমরা অষ্টক সম্প্রসারণ কার মধ্যে হয় দেখি। এবার লিখব PCl5। দেখো PCl5 এ কি ঘটনা ঘটে? ফসফরাস 1s2 2s2 2p6 3s2 3p3। স্বাভাবিক অবস্থায় এই ফসফরাসের দেখো এরকম স্বাভাবিক অবস্থাটা হচ্ছে এটা। কারণ আমাদের কিন্তু একটা প্রশ্ন পাই আছে যে PCl5 কেন গঠিত হয়, এটার কারণ কি? দেখো এই অবস্থায় কিন্তু PCl5 গঠন হওয়ার কথা না, কারণ এই অবস্থায় ফসফরাসের 3টা সিঙ্গেল ইলেকট্রন, 3টা সিঙ্গেল ইলেকট্রনে 3টা ক্লোরিন ঢুকতে পারবে, 5টা ঢুকতে পারবে না। তাহলে 5টা কখন ঢুকবে খেয়াল করো। এই যে দেখো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, উদ্দীপিত অবস্থায়। এখানে উদ্দীপিত অবস্থায় একটা বিশেষ ঘটনা ঘটবে, সেটা কি? দেখো 3s থেকে একটা ইলেকট্রন, 3s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাচ্ছে? দেখো 3dx হতে যাবে, কারণ ও 3d অরবিটাল খালি আছে, ওর কিন্তু 3d খালি, এই যে 3d গুলো খালি, তাই এখানে একটা ইলেকট্রন 3dতে চলে যাবে, তখন তার 5টা সিঙ্গেল ইলেকট্রন হয়, 5টা। ঠিক আছে, হ্যাঁ এই সৈকত ওইদিকে যাও তো, ও পাশে বসো, তুমি তোমাকে আমি দেখতে পাচ্ছি না ওদিক থেকে, ও পাশে বসো। না কথা বলতে হবে না, কারণ ওকে দেখা যাচ্ছে না তো ওই জন্য। ও পাশে সৈকত তুমি না, একটু এপারে এখন দেখা যাবে। ঠিক আছে এখানে বলো। হ্যাঁ এই দেখো এই 5টা ইলেকট্রন, ঠিক আছে 5টা ইলেকট্রন। তারপর ক্লোরিনেটটা তো লিখতে হচ্ছে না, ক্লোরিনেটটা তো যেহেতু আগে লেখা আছে তোমাদের, ক্লোরিনেটটা দেখাচ্ছি না। এবার দেখো কি ঘটনা ঘটে, এই আঁকতেছ, আঁকো PCl5 এর স্ট্রাকচারটা। ফসফরাস কিন্তু কি 5টা সিঙ্গেল, 1টা 2টা 3টা 4টা 5টা, এভাবে আঁকো। ফসফরাস এই যে 5টা সিঙ্গেল ইলেকট্রন, 5টা সিঙ্গেল ইলেকট্রন আছে ফসফরাসের, ঠিক আছে। এই যে 1 2 3 4 5টা সিঙ্গেল ইলেকট্রন আছে। এবার এই 5টা যেহেতু সিঙ্গেল ইলেকট্রন আছে, 5টা ক্লোরিনের সাথে এটা যুক্ত হবে, 5টা ক্লোরিনের সাথে এটা যুক্ত হবে, 5টা ক্লোরিনের সাথে, ঠিক আছে 5টা ক্লোরিনের সাথে। এই অবস্থা বলো ফসফরাসের সর্বশেষে কয়টা ইলেকট্রন? 10টা ইলেকট্রন। এখানে অষ্টক সম্প্রসারণ হয়, ঠিক আছে। এখানে ফসফরাস এর অষ্টক সম্প্রসারণ ঘটে, তাহলে অষ্টক সম্প্রসারণের বিষয়টা ক্লিয়ার। আমরা এতদিন জানতাম যে সবাই নিঃশেষের অবস্থান লাভ করতে চায়, অষ্টক পূর্ণ করতে চায়, কিন্তু আজকে দেখলাম যে কই অনেক যোগে কিন্তু এই নিয়মটা মানতেছে না। কারো ক্ষেত্রে 8টার বেশি, আবার কারো ক্ষেত্রে 8টার কম। এখন অবজেক্টিভে আসলে বলতে পারবে তো কোনটিতে অষ্টক সম্প্রসারণ ঘটে, যেমন এরকম অবজেক্টিভ আসতে পারে, দেখি তোমরা বের করতে পারে কিনা, কোনটিতে অষ্টক সম্প্রসারণ, কোনটিতে অষ্টক সম্প্রসারণ ঘটে? ক বেরিলিয়াম ক্লোরাইড, খ পানি, হ্যাঁ গ হ্যাঁ আসতে পারে, কোনো সমস্যা নাই, আমরা যেটাই আসুক আমরা বের করতে পারবো। গ H2S, ঘ SF4, কোনটা তো অষ্টক সম্প্রসারণ ঘটে দেখি বের করো। দেখো আমরা কিভাবে বের করব, প্রথমত বেরিলিয়াম ক্লোরাইড। আমি তো আগের মতো প্রত্যেকটা ইলেকট্রোবিন্যাস লিখে পরীক্ষা করতে পারবো না, প্রচুর সময় লাগবে। শর্টকাট পদ্ধতি, বেরিলিয়ামের সর্বশেষ সেলে কয়টা ইলেকট্রন? 2টা, আর 2টা ক্লোরিন, 2 2 কত 4, এগুলো এক যুজে হতে হবে। আবার H2O। ও আরেকটা কথা তোমাদের বলা হয়নি, কেন্দ্রীয় পরমাণু কোনটা, এটা একটু স্টার দিয়ে লিখে রাখো। কেন্দ্রীয় পরমাণু, অনেক সময় এই যে আমি বলছি এখানে কেন্দ্রীয় পরমাণু, তোমরাও প্রশ্ন করো নাই, কেন্দ্রীয় পরমাণু আমরা কিভাবে চিনব?
কেন্দ্রীয় পরমাণু হচ্ছে, কিভাবে আমি বুঝবো এখানে কে কেন্দ্রে আছে? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে যৌগে যে পরমাণু সংখ্যায় কম, যে পরমাণু সংখ্যায় কম। যেমন প্রত্যেকটা যৌগে দেখো, বেরিলিয়াম সংখ্যায় কম, বেরিলিয়াম কেন্দ্রীয় পরমাণু। অক্সিজেন সংখ্যায় কম, হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা। সালফার সংখ্যায় কম, বোঝা গেছে? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে যৌগে যে পরমাণু সংখ্যায় কম, সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। যোজনী আবার কে বের করবে কার যোজনী কত, এটাও সত্য। যেমন সালফারের যোজনী 4, যার যোজনী বেশি, যেটা পরিবর্তনশীল যোজনী দেখায়, যেটা যোজনী সবচেয়ে বেশি, সেই কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রে থাকে। তারপর এখানে অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তা আমি আর ওইটা বলতেছি না, এখানে এই হিসাবটা হচ্ছে অক্সিজেনের সর্বশেষে কয়টা ইলেকট্রন? 6টা, 2টা হাইড্রোজেন, 6 দিয়ে কত? 8। H2S সালফারের সর্বশেষে কয়টা ইলেকট্রন? 6টা, 2, 6, 2, 8। SF4 সালফারের 6টা, ক্লোরিন কয়টা? 4টা, 6, 6, 10, 8টার বেশি আছে। ঠিক আছে? এই মনে করো একটু আগে যে আমরা বললাম বোরন ট্রাইফ্লোরাইড, এই যে বেরিলিয়াম ক্লোরাইড, এটাতে অষ্টক সংকোচন বললে কিন্তু এটাতে অষ্টক সংকোচন। যা বোরন ট্রাইফ্লোরাইড, তা আমি আগের মতো তো ইলেকট্রন বিন্যাস দিয়ে সময় লাগবে, কিন্তু বোরনের সর্বশেষে 3টা, ক্লোরিন 3টা, 3, 3 কত? 6, এটাতে অষ্টক সংকোচন হয়েছে। তা FeCl3, ফসফরাস 5টা, ক্লোরিন 3টা, 5, 3 কত? 8, অষ্টক পূর্ণ। FeCl5, ফসফরাস 5, ক্লোরিন 5, 10, অষ্টক সম্প্রসারণ। বুঝা গেছে? 8টার বেশি হলে অষ্টক সম্প্রসারণ। তা আশা করবো সবাই এটা হচ্ছে এদের সংখ্যা, ক্লোরিন 3টা, ক্লোরিন 3টা, ক্লোরিন 5টা, আর এগুলো হচ্ছে তাদের সর্বশেষ সেলে ইলেকট্রন সংখ্যা। সর্বশেষ সেলে ইলেকট্রন যোগ একযোজী পরমাণু, তুমি কয়টা ইলেকট্রন আছে পেয়ে যাবে। যাক, এই গেল আমাদের অষ্টক সম্প্রসারণ আর অষ্টক সংকোচন নিয়ে আর কোনো প্রশ্ন নাই। আশা করবো এটা ক্লিয়ার, কারণ এটা নিয়ে কিন্তু অনেক অবজেক্টিভ প্রশ্ন হয়। হ্যাঁ, বলো। কেন্দ্রীয় পরমাণু কে? তা আমি ক্লোরিন কেন চিন্তা করবো? এবার আসো 28, আমরা চিন্তা করবো কেন্দ্রীয় পরমাণু নিয়ে। কেন্দ্রীয় পরমাণু কে? ফসফরাসের সর্বশেষ সালে কয়টা? 5টা। তার সাথে কয়টা পরমাণু আছে? কয়টা ক্লোরিন আছে? 5টা ক্লোরিন। ইলেকট্রন হিসাব করবে যে কার? ফসফরাসের। আর ওটা তো সংখ্যা হিসাব করবে যে কয়জন আছে ওরা। যেমন এই যে ফসফরাসের 5টা ইলেকট্রন সর্বশেষ সেলে, ক্লোরিন কয়টা? 5টা, ক্লোরিন হচ্ছে 5টা, 5টা ইলেকট্রন, আর ক্লোরিন 5 জন, 5 জনের 5টা, মোট 10টা। ক্লোরিনের ইলেকট্রন না, ক্লোরিনের সংখ্যা, মানে কয়টা ক্লোরিন? 5টা ক্লোরিন। এখানে কয়টা ক্লোরিন? 3টা ক্লোরিন, 3টা ক্লোরিন, 5টা ক্লোরিন, 3টা ক্লোরিন। ও একজনের ইলেকট্রন, ওর ইলেকট্রন আর ওর সংখ্যা, একজনের ইলেকট্রন সংখ্যা আর একজনের পরমাণুর সংখ্যা মিলেই পেয়ে যাবে। আচ্ছা, এবার আসো এই 28 নম্বর প্রশ্ন, তো তোমাদের নোটে আছে, দেখো। ক্লোরিনের জারণ মান স্থির, কিন্তু ক্লোরিনের জারণ মান পরিবর্তনশীল কেন? ক্লোরিনের জারণ মান স্থির বলতে -2, কিন্তু ক্লোরিনের জারণ মান পরিবর্তনশীল কেন? পরিবর্তনশীল বলতে এখানে এটা +1, -1, +1, +3, +5, +7 অনেকগুলো হয়। ক্লোরিনের এরকম ভ্যারাইটিস জারণ মান আছে। দেখো, আমি কিছু যৌগ দেখাচ্ছি তোমাদের। এই হাইড্রোজেন ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড। তুমি ফ্লোরিনের এমন একটা যৌগ তুমি দেখাতে পারবে না যেখানে ফ্লোরিনের জারণ মান -1 বাদে অন্য কিছু হয়। কোনো যৌগ দেখাতে পারবে না। ফ্লোরিনের যত যৌগ আছে প্রত্যেকটা যৌগে তার জারণ মান -1, ফিক্সড এটা। কিন্তু ক্লোরিনের অনেক যৌগ আছে, এই যে ভ্যারাইটিস জারণ মান হয়। হ্যাঁ, -1। ও আচ্ছা, -2 লিখছি।
-1 ফিক্সড। থ্যাংক ইউ। -1 -2 তো কোনোদিন হবে না, শুধু -1। কিন্তু ক্লোরিন দেখো -1 +1 +3 +5 +7 ভ্যারাইটিস। ক্লোরিনের জার্মান তো অনেক কিছু দেখা যাচ্ছে, অনেক কিছু হতে পারে ক্লোরিনের জার্মান। এটা কেন হয়? আবার এই ধরনের প্রশ্ন আসতে পারে, HClO4 গঠিত হলেও HFO4 গঠিত হয় না কেন? ঠিক আছে, এই ধরনের কোনো যৌগ কিন্তু আমরা দেখি নাই, কিন্তু এটা দেখছি। ঠিক আছে, এই ধরনের কোনো যৌগ আমরা আজ পর্যন্ত দেখিনি, কিন্তু এটা কিন্তু আছে। এটা গঠিত হলে HFO4 গঠিত হয় না কেন? আচ্ছা, দেখি এবার এটার উত্তর কী হবে। এই ধরনের প্রশ্ন আসতে পারে, এটাও আসতে পারে, সেম প্রশ্ন প্রায়। এবার উত্তরগুলো খেয়াল করো, একটা ভালোভাবে খেয়াল করলে হবে উত্তর। প্রথমত ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস লিখবা, যতটা সম্ভব ভেঙে ভেঙে দেখাবো। ঠিক আছে, লিখলাম ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস লিখলাম। এবার দেখো, ওর কি নেই? 2D নেই। এইটা হচ্ছে ফ্যাক্ট, 2D কিন্তু নেই। ফ্লোরিনের 2D অরবিটাল না থাকায়, ক্লোরিনের 2D অরবিটাল, কারণ তোমরা তো সবাই জানো দ্বিতীয় শেলে 2টা অরবিটাল থাকতে পারে, 2s 2p। 2Dর কোনো অস্তিত্ব নাই। ফ্লোরিনের 2D অরবিটাল না থাকায় একটির বেশি অযুগ্ম ইলেকট্রন, অযুগ্ম বা বিজোড়, একটির বেশি অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করতে পারে না। ওই যে উদ্দীপিত অবস্থা সৃষ্টি করতে পারে না, উদ্দীপিত অবস্থা হয় না, একটির বেশি অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করতে পারে। তাই ফ্লোরিনের জার্মান ফিক্সড। ব্র্যাকেটে ওইটা লিখতে পারো, না লিখতে পারো, শেষ। আর ক্লোরিন হচ্ছে সর্বাপেক্ষা তৈরিয়াত্মক মান 4, সর্বোচ্চ সবচেয়ে বেশি তৈরিয়াত্মক। তাই ওরটা মাইনাস হবে, ওর প্লাস হওয়ার সুযোগ নেই, কারণ ক্লোরিন সবচেয়ে বেশি তৈরিয়াত্মক মান। যাক, ওইটা না আনলেও চলতেছে। এটা ক্লোরিনের আনসার শেষ। এবার আমরা ক্লোরিনেরটা দেখব। ক্লোরিনের জারণ মান কেন পরিবর্তনশীল? হ্যাঁ, এ দেখো ক্লোরিনেরটা কেন পরিবর্তনশীল। ক্লোরিনেরটা, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লিখি। আমরা যদি এটা ভেঙে ভেঙে লিখি, 3s2 3px2 3py2 3pz1 3pz1, ঠিক আছে, লিখতে পারি তো এইভাবে। এখন ওর কিন্তু খালি 3D আছে, ওর খালি 3D আছে, কারণ আমরা সবাই জানি তৃতীয় সেলে 3s 3p 3d, তিনটা সাবশেল আছে তৃতীয় সেলে, 3s 3p 3d, 3s 3p 3d, তিনটা সাবশেল আছে। দ্বিতীয় সেলে আছে তো দুইটা, 2s 2p। এখন উদ্দীপিত অবস্থায় দেখো ক্লোরিনের সামনে সুযোগ আছে, ক্লোরিনের সামনে কি সুযোগ আছে দেখো, এই যে যেহেতু তার খালি অরবিটাল আছে, 3p থেকে প্রথমে 3p থেকে যাবে 3d-তে, 3p থেকে একটা ইলেকট্রন 3d-তে গেল, তখন কয়টা অযুগ্ম ইলেকট্রন হলো? 3টি অযুগ্ম ইলেকট্রন। অযুগ্ম মানে বিজোড়, 3টে অযুগ্ম ইলেকট্রন মানে যোজনীয় 3 হবে, কারণ সে 3টা, যেমন Cl3 3টা অন্য মৌলের সাথে যুক্ত হবে, বা ক্লোরিন Cl2O3 অন্য মৌলের সাথে যুক্ত হতে পারে। কিন্তু এখানে শেষ না, তার সামনে আরও সুযোগ আছে, কারণ ডি অরবিটাল তো অনেক খালি। এবার প্রথমে গেছিল 3py থেকে, এবার px থেকে যাবে, px থেকে একটা ইলেকট্রন চলে যাবে
ডি ওয়াই জেটে গেল, প্রথমটা এক্স ওয়াইতে গেছে, এবার ওয়াই জেটে গেছে। এবার কয়টা হলো দেখো, 5টি অযুগ্ম ইলেকট্রন, 1 2 3 4 5টা, এবং আরও সুযোগ আছে ট্রিপল স্টার তৃতীয় উদ্দীপিত অবস্থায়। এবার এস থেকে যাবে, 3s-এরটা চলে যাবে, এটা চলে যাবে একদম। এখানে কোন ডিতে যে যায় এটা কোনো ঠিক নাই, যে কোনো একটা ডিতে গেলে হবে। কয়টা গেল? 7টি অযুগ্ম ইলেকট্রন সিস্টেম। এই যে দেখো 7টা, ঠিক আছে কি না? 7টা, কিন্তু আর যাবে না দ্বিতীয় সেল থেকে, কোনো অবস্থাতে যাবে না। তৃতীয় সেল, এক সেলের এক অরবিটাল থেকে আরেক অরবিটালে, একই সেলের হতে হবে, একই সেলের এক অরবিটাল থেকে আরেক অরবিটালে খালি থাকা সাপেক্ষে চলে যেতে পারবে। খালি আছে তাই যাচ্ছে, কিন্তু এক সেল থেকে আরেক সেলে যাবে না কোনো অবস্থাতে। তো এখন উত্তরটা কী হবে দেখো, ক্লোরিনের উত্তর তো সিম্পল, কারণ ক্লোরিনের 2D নাই। তো ক্লোরিনের ক্ষেত্রে কী লিখবে? ক্লোরিনের খালি 3D অরবিটাল তাকায়, 3D অরবিটাল থাকার কারণে উদ্দীপিত অবস্থায়, এক্সাইটেড স্টেটে উদ্দীপিত অবস্থায় 3P ও 3s থেকে ইলেকট্রন 3Dতে গিয়ে 3 5 7টি অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করতে পারে। এই যে যা ঘটছে আমি তাই বলতেছি, এখানে বেশি কথা বলার দরকার নেই। এই যে ওই যে 3D খালি থাকার কারণে এটা সম্ভব, 3D খালি থাকার কারণে 3P আর 3s থেকে ইলেকট্রন 3Dতে গিয়ে 3 5 7টি অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করতে পারে। এই জন্য ক্লোরিনের জারণ মান পরিবর্তনশীল। ক্লিয়ার? ক্লোরিনের জারণ মান পরিবর্তনশীল, এর জন্যই ক্লোরিনের জারণ মান পরিবর্তনশীল। ঠিক আছে, লিখতে পারবে তো? এবার এর থেকেও ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে তোমার 30 নম্বর প্রশ্নটা। 30 নম্বর প্রশ্নটা, আর 30 নম্বর প্রশ্নটা কি দিয়েছে দেখো, SF6 গঠিত হলেও SF6 গঠিত হলেও OF6 গঠিত হয় না কেন? অথবা SF6 এর অস্তিত্ব আছে, এটা আছে, কিন্তু এটা অসম্ভব, এটার কোনো অস্তিত্ব নাই। কেন নাই? এস আর অক্সিজেন আর সালফার তো একই গ্রুপের মূল, গ্রুপ 16, দুইটাই স্যালকোজেন, তারপরে এদের এই ধরনের ধর্মে অমিল কেন? এটার উত্তর প্রথমত আমরা সালফার নিয়ে চিন্তা করি, সালফার ইলেকট্রন বিন্যাসটা লিখি। 4, আচ্ছা, তৃতীয় সেলের মোল সালফার। দেখবে ইলেকট্রন বিন্যাস খুব সতর্কতার সাথে বললাম, এমতো সালফার তো 16 নম্বর মোল, ঠিক আছে? তো ইলেকট্রন বিন্যাস বললে তো সর্বনাশ হয়ে যাবে। সালফারের এমনি স্বাভাবিক অবস্থায় আমরা যেটা দেখতে পাই যে সালফারের যোজনী 2টা অযুগ্ম ইলেকট্রন আছে, তাই সালফার যোজনী 2। সবাই জানি সালফার যোজনী 2 হতে পারে, কিন্তু আমরা এও জানি সালফারের যোজনী 2 4 6 কেন হয় দেখো। প্রথম উদ্দীপিত অবস্থা, থেকে চলে যাবে, কোথায় চলে যাবে? তার যেহেতু খালি ডি অরবিটাল আছে, 3px থেকে একটা ইলেকট্রন মনে করো 3dxy-তে গেল, তখন তার কয়টা হলো? এই যে দেখো, তখন 4। এখানে ছিল কয়টা? 2। এখানে ছিল 2টি অযুগ্ম ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন, 2টি অযুগ্ম ইলেকট্রন। এবার 4টি অযুগ্ম ইলেকট্রন, এরপর নিশ্চয় 6টি। এবার ডবল স্টার, দ্বিতীয় উদ্দীপিত অবস্থা, কারণ তার সামনে সুযোগ আছে। এবার 3s-টা চলে যাবে, 3s থেকে ইলেকট্রন চলে যাবে, এটা 3dxy-তে গেছে, এরপর এটা যাবে yz,
6টি অযুগ্ম ইলেকট্রন, 6টি। আর সুযোগ আছে নাকি? আর সুযোগ নাই, আর সুযোগ নাই কিন্তু, আর কিন্তু সুযোগ নাই, কারণ এটা তৃতীয় সাল শেষ। এর তো 3টা সুযোগ ছিল, এর সুযোগ আছে 2টা। এই তো উত্তর পেয়ে গেছো। এবার কি লিখবে দেখি, গুছিয়ে বলতে পারবে তো? কি লিখবে বইতে, নোটে, খাতায় কি আছে আমি জানি না, তুমি নিজের মতো করে এখানে যা দেখতেছো তাই লিখবে। তুমি কি দেখতেছো দেখো। এই যে এইভাবে পরীক্ষার হলে, কারণ এত কিছু মুখস্থ করে যাওয়া সম্ভব না, কিছু জিনিস নিজের মতো করে যেভাবে সহজ মনে হয় তোমার কাছে তুমি সেভাবে লিখবে। যেমন এটার ক্ষেত্রে লিখবে সালফারের খালি ডি অরবিটাল থাকায়, 3D বলতে পারো না বলতে পারো, খালি ডি অরবিটাল থাকায়, খালি ডি অরবিটাল থাকার কারণে উদ্দীপিত অবস্থায়, উদ্দীপিত অবস্থায় না বললেও চলে, মূল কথা হচ্ছে এটা। উদ্দীপিত অবস্থায় 3P ও 3S থেকে ইলেকট্রন 3Dতে গিয়ে 4টি ও 6টি অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করতে পারে। অযুগ্ম মানে হচ্ছে বিজোড়, একই কথা, অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করতে পারে। এর ফলে সালফার 6টি ফ্লোরিনের সাথে যুক্ত হয়ে, যদি এখানে দেখো, এখানে আমি SF6 দিছি বলে 6টি বলতেছি, পরীক্ষা SF4ও দিতে পারে। SF4 দিলে বলবো যে 4টি, SF6 দিছে বলে আমি বলতেছি কি 6টি। এর ফলে সালফার 6টি ফ্লোরিনের সাথে যুক্ত হয়ে, 6টি ফ্লোরিনের সাথে যুক্ত হয়ে SF6 গঠন করতে পারে। এবং এখানে একটা ঘটনা ঘটে, এখানে কি হয়, সালফারের কি হয়, অষ্টক সম্প্রসারণ ঘটে। কি ঠিক কিনা? অষ্টক সম্প্রসারণ ঘটে। দেখো আমি কিভাবে বুঝবো, আমি হয়তো ওই সময় ব্যাপারটা ভালো করে বোঝাতে পারিনি। এটা হচ্ছে সালফারের সর্বশেষ ইলেকট্রন কয়টা? 6টা। আর ফ্লোরিন কয়জন? 6জন। আমি ফ্লোরিনের সর্বশেষ কয়টা ইলেকট্রন সেটা দেখবো না, আমি দেখবো যে এই যে সালফার 6টা সিঙ্গেল, 6টা ফ্লোরিন। এই যে এটা দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে ওর সর্বশেষ কয়টা হবে, 6টা ফ্লোরিন। তাহলে কত? 6 জোড়া না? 6 জোড়া কত? 12টা। ওর নিজের আছে 6টা, ফ্লোরিনের আসবে 6টা, কারণ 6টা ফ্লোরিন দেয়, 6 যোগ 6 কত? 12। এটা হচ্ছে কি অষ্টক সম্প্রসারণ ঘটে। কিন্তু অক্সিজেনের ব্যাপারটা কি আর বলতে হচ্ছে? এবার আসো অক্সিজেন। অক্সিজেনের খালি ডি অরবিটাল নাই, তাই অক্সিজেন 2টির বেশি অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করতে পারে না, তাই OF6 গঠিত হবে না। একদম স্পষ্ট। 2P4 ওর কিন্তু কি নেই, 2D নেই, দুর্ভাগ্য তার, ডি অরবিটাল নেই, তাহলে সে উদ্দীপিত অবস্থা সৃষ্টি করতে পারবে না। এই যে তার অযুগ্ম ইলেকট্রন শুধু 2টা, তো এখানে কিন্তু ডি অরবিটাল নেই। অক্সিজেনের ডি অরবিটাল না থাকায়, অক্সিজেনের ডি অরবিটাল না থাকায় 2টির বেশি অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করতে পারে না, অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করতে পারে না, 2টির বেশি অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করতে পারে না। অর্থাৎ কি? অর্থাৎ অষ্টক সম্প্রসারণ করতে পারে না। কথাটা লিখলেও লিখতে পারো, অষ্টক না লিখলেও চলে, অষ্টক সম্প্রসারণ করতে পারে না, তাই OF6 গঠিত হয় না। হ্যাঁ, অষ্টক সম্প্রসারণ করতে পারে না, সে অষ্টক সম্প্রসারণ করতে পারে না, অষ্টক সম্প্রসারণ করতে পারে না। লিখলে লিখতে পারো, না লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ তুমি যদি দেখো যে কথা বেড়ে গেছে তাহলে বলার প্রয়োজন নেই। এখন তোমাদের বাড়ির কাজ হবে 31 নাম্বারটা, এটা SW। তো এটা প্রশ্নটা ওইখানে আছে, PCl5 গঠিত হলেও, PCl5 গঠিত হলেও NCl5 গঠিত হয় না কেন? গঠিত হয় না কেন? আচ্ছা, তোমরা একটা সংশোধনীটা তো আমি বলতে ভুলে গেছি, একটা সংশোধনী আছে,
তারপর আরেকটা আবার ইম্পর্টেন্ট ক্লু আমি বলবো একটু পরে। সংশোধনী হচ্ছে 28, 29, 30, 31। ওখানে নোটে লেখা আছে তৃতীয় অধ্যায় তৃতীয় অংশ, কিন্তু এক সময় নোট 3টাই ছিল, সেজন্য তৃতীয় অংশ কেটে করে দাও পঞ্চম। এখন নোট হয়েছে 5টা। এগুলো তো তুমি পঞ্চম অংশে পাবে, তবে পঞ্চম অংশ অনেক কঠিন, বক্স করা, সেভাবে লিখবে না, আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবে সহজ করে, ঠিক আছে? আরেকটা ক্লু খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা, এটা জানলে তোমার কাজটা সহজ হবে। ক্লুটা হচ্ছে কি দেখো, আমরা আজকে যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌলের সাথে তৃতীয় পর্যায়ের মৌলের মধ্যে পার্থক্য। তোমরা হয়তো বিষয়টা খেয়াল করো নাই, দেখো বিষয়টা আসলে ঠিক কিনা। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। আমরা এতক্ষণ যে আলোচনাটা করছি, প্রথম প্রশ্নটা ছিল এরকম, ক্লোরিনের জারণ মান ফিক্সড কিন্তু ক্লোরিনের জারণ মান পরিবর্তনশীল। দ্বিতীয় প্রশ্নটা ছিল OF6 গঠিত হয় না, SF6 গঠিত হয়। এরপরে বাড়ির কাজ দিলাম এটা, NCl5 হয় না, PCl5 হয়। আগামী ক্লাসে দেখাবো CCl4 আদ্য বিশ্বহিত হয় না, সিলিকন টেট্রাক্লোরাইড আদ্য বিশ্বহিত হয়। এই যে সব প্রশ্নের উত্তর কিন্তু আসলে একটা, কি সেটা, এদের ডি নেই আর এদের ডি আছে, এক কথায় শেষ। প্রায় 20টা প্রশ্ন উত্তর হয়ে গেছে। 20টা প্রশ্ন উত্তর একটা, ডি নেই। যদি এই চিন্তাটা আমি কখন করব, ডি চিন্তাটা আমি কখন করব, যদি দেখো যে পার্থক্যটা একটা দ্বিতীয় পর্যায়ের মৌলের সাথে একটা তৃতীয় পর্যায়ের মৌলের মধ্যে প্রশ্নটা হয়েছে, প্রশ্নটার পার্থক্যটা দ্বিতীয় পর্যায়ের মৌলের সাথে তৃতীয় পর্যায়ের, তখন তোমার মাথায় আসবে হ্যাঁ এটার কারণ হবে ডি। মনে থাকবে তো? এই ক্লুগুলো যারা জানবে তাদের জন্য তৃতীয় অধ্যায় অনেক সহজ এবং খুব দ্রুত। পরীক্ষার হলে তোমাকে মুখস্থ করে দিতে হবে না কিছু, শুধু এই সূত্রগুলো মনে রাখতে হবে, দেখবে তুমি উত্তর করে চলে আসছে, ফুল মার্কস পেয়ে গেছো। এই ডি কারণটা লিখলেই ফুল মার্কস। কিন্তু অনেকে দেখবে তো অন্যদিকে চলে গেছে, অন্য দিকে গেলে হবে না, সঠিক পথে দিতে হবে, ঠিক আছে? আগামী ক্লাসে বাড়ির কাজটা অবশ্যই লিখে আনবে, বিশেষ করে সৈকত, জাহিদ অবশ্যই লিখে আনবে, মনে আছে তো? হ্যাঁ।